হ্যাঁ, আজকে কিন্তু 52 নম্বর লেকচার। 52nd লেকচার। উম এটা আমরা আজকে একদম শেষ জায়গার কাছাকাছি চলে এসেছি। যেটা আমাদের অ্যান্টিনমি নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে। কয়েকটা কথা মনে করিয়ে দিই তোমাদের। এই কথাগুলো অনেকবার শুনেছ এই লেকচার সিরিজে। আ উম মানে হয়তো তোমাদের অনেকেরই কান্টের এই 3rd অ্যান্টিনমি আর 4th অ্যান্টিনমির উত্তরটা যেভাবে কান্ট দিচ্ছেন, তোমাদের অনেকেরই পছন্দ হবে না। মনে অনেক প্রশ্ন জাগবে। আমি চাই জাগুক। কারণ 3rd অ্যান্টিনমি তার নিজেই অনেকগুলো প্রশ্ন তুললাম এবং 4th অ্যান্টিনমিতেও অনেকগুলো প্রশ্ন উঠবে। জাগুক এই কারণে, জাগলে তোমরা নিশ্চয়ই সেখানে রিসার্চ করতে পারবে যে কি করে এটার কি উত্তর বা কি হতে পারে সেটা। এবং বোঝা যাচ্ছে কান্ট এখানে যেন মনে হচ্ছে আহ, যে অতটা জোরালো যুক্তি নয়, অনেকটা যুক্তির ফাঁক আছে জায়গায় জায়গায়। এবং সেই জায়গাগুলো কি করে ভরা যায় আমি এখনো সবটা ভেবে উঠতে পারিনি, আদৌ ভরা যায় কিনা। থার্ড অ্যান্টিনমিতেও আমরা দেখেছিলাম যে আমাদের ওটাকে রাখতে গেলে যেন একটা উম, অনেকটা আম, ওই ডাবল আসপেক্ট তো বলতে পারবো না, এক জিনিসের দুটো আসপেক্ট তো এখানে নয়। মানে দু রকমের ডেসক্রিপশন হয়, অন্তত ডেসক্রিপশনের লেভেলে দু রকমের ডেসক্রিপশন হয়, এরকম আমাদের বলতে হবে। কিংবা বলতে হবে বৌদ্ধদের মতো টু টিয়ার রিয়েলিটি। একটা টিয়ারে হচ্ছে যেখানে ফ্রিডম নেই, যেটা ফিজিক্যাল কজালিটি। আর একটা টিয়ার হচ্ছে যেটা থার্ড অ্যান্টিনমির কথা বলছি, যে টিয়ারটা হচ্ছে ফ্রিডম আছে কিন্তু সেটা আলটিমেটলি রিয়াল নয়, বৌদ্ধরা যেমন করে বলেন। কিন্তু কান্টের ক্ষেত্রে দেখো গল্পটা ঠিক উল্টো। বৌদ্ধদের ক্ষেত্রে, মানে কান্টের ক্ষেত্রে গল্পটা বৌদ্ধদের থেকে একদম উল্টো গল্প। যে অ্যাপিয়ারেন্সের যেটা আমাদের কজালিটি, সেই কজাল ওয়ার্ল্ডটা এটা ফিজিক্যাল ওয়ার্ল্ড হিসাবে রিয়াল, এটা বেস লেভেল। কিন্তু থিং ইন ইটসেলফ বলে একটা কিছু আছে, অন্তত থাকতে পারে। কিন্তু থাকলে সেটা কি হবে, সেটা ইজ মোর রিয়াল। কিন্তু সেটা এক্সপেরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে না। একটা পসিবিলিটি ওপেন রাখলেন। সেটা কি নাও থাকতে পারে? নাও থাকতে পারে, মানে থাকে, আছেই, এই প্রমাণটা কিন্তু কান্ট দেননি। কান্ট বলছেন এটা একটা পসিবিলিটি। কান্টের উত্তরটা কি, অ্যান্টিনমির উত্তরটা কি করে হচ্ছে? দেখো, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডটাকেই যদি তুমি থিং ইন ইটসেলফ বলে দাও, এই যে ফোর্থ অ্যান্টিনমিতে কথাটা একদম স্পষ্ট করে বলবে এটাই একমাত্র আছে, তাহলে কি দাঁড়িয়ে যাবে? তোমার অ্যান্টিথিসিসটা প্রমাণিত হয়ে যাবে, ফ্রিডম নেই, নেসেসারি কজালিটি নেই, এটাই হয়ে যাবে। কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে তো কোথাও তুমি নেসেসিটি পাও না, সবই কন্টিনজেন্ট ইভেন্ট। এবং এখানে কোনো ফ্রিডম পাও না। প্রত্যেকটা ইভেন্ট ওই আমাদের কনস্টিটিউটিভ প্রিন্সিপাল, আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল দ্বারা নিয়ন্ত্রিত, যে আগের ঘটনার দ্বারা, সরি, আগের ঘটনার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে অ্যান্টিথিসিসটা দাঁড়িয়ে যাবে। কিন্তু উনি বলছেন এটাই বা ধরবো কেন? এইখানে ফাঁক যুক্তি, এইখানে একটা লিপ আছে, জাম্প আছে। এটাই বা ধরে নেব কেন যে এই ওয়ার্ল্ডটাই একমাত্র ওয়ার্ল্ড, এটাই থিং ইন ইটসেলফ এর ওয়ার্ল্ড? এমন হতেই পারে, পসিবল, জাস্ট পসিবল, যে এটা থিং ইন ইটসেলফ এর ওয়ার্ল্ড নয়, থিং ইন ইটসেলফ এর আরেকটা ওয়ার্ল্ড আছে। সেই ওয়ার্ল্ডে হয়তো ফ্রিডম কাজ করে,
নেসেসারি বিইং বলে কিছু আছে। কান্ট এই কথাটা বলছেন কেন? ঠিক এর পরেই তোমরা বুঝতে পারবে, নেসেসারি বিইং নিয়ে সেটা বুঝতে পারবে পরের সেকশনটায় গেলে, যেখানে আইডিয়াল অফ পিওর রিজন নিয়ে বলছেন। কারণ তাকে তো আলটিমেটলি ফ্রিডমকে এস্টাবলিশ করতে হবে, অন্তত ফ্রিডমকে পসিবল বলতে হবে, ফ্রিডম অফ উইলকে, না হলে এথিক্স হবে না। তাকে গডের পসিবিলিটি বলতে হবে, কারণ তিনি মনে করছেন গডের পসিবিলিটি ছাড়া এথিক্স হবে না, এক্সিস্টেন্স অফ গডের পসিবিলিটি ছাড়া এথিক্স হবে না। কিন্তু ওই কনস্টিটিউটিভ প্রিন্সিপাল যেটা আমাদের পসিবিলিটিকে বোঝায়, রেগুলেটিভ প্রিন্সিপাল যেটা শুধুমাত্র পসিবিলিটিটাকে ওপেন রাখে, বোঝায় নয়, ওপেন রাখে বা সম্ভাবনাটাকে সূচিত করে, সেটাকেই কনস্টিটিউটিভ বা অ্যাকচুয়াল বলে ধরে নিলে একরকম সমস্যা হয়। যে সমস্যাগুলো আমরা থিওলজিক্যাল আর্গুমেন্ট গুলোর ক্ষেত্রে দেখেছি। থিওলজিতে যে জাতীয় আর্গুমেন্ট দেওয়া হয় সেগুলো নিয়েও কান্ট আলোচনা করবেন। প্রধানত তিনটে আর্গুমেন্ট নিয়ে, মানে তিনি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে শুরু করেছেন, তারপরে বাকি আর্গুমেন্ট গুলো দিয়েছেন, যে আর্গুমেন্ট গুলো আমরা হামেশাই পড়ে আসি বা ছাত্রদের পড়াই, যারা কলেজে পড়াও, যারা ছাত্রদের পড়াও, সেই আর্গুমেন্ট গুলো কান্ট বলবেন সবকটা ইনভ্যালিড আর্গুমেন্ট। এই ইনভ্যালিডিটিটা আসছে ওই রেগুলেটিভ প্রিন্সিপালটাকে প্রথমত কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসেবে ধরার, তাছাড়াও অন্য কিছু ফ্যালাসি হচ্ছে। ফ্যালাসি গুলো পার্টিকুলার হচ্ছে, প্রত্যেকটা আর্গুমেন্ট ধরে ফ্যালাসি কি কি হচ্ছে দেখাচ্ছেন, কিন্তু গোড়ায় গলত আছে। কান্ট একটা বলছেন যে রেগুলেটিভ প্রিন্সিপালটাকে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসেবে ধরছি। রেগুলেটিভ প্রিন্সিপালটা কাজ করে এই ওয়ার্ল্ডটার মধ্যে। এখন এই ওয়ার্ল্ডটার মধ্যে কাজ করে এই কথাটা পর্যন্ত ঠিক আছে, তারপরে কি দাঁড়ায়? আচ্ছা, এই ওয়ার্ল্ডটাই যদি আলটিমেট ওয়ার্ল্ড হতো, তাহলে এর বাইরে কোনো কজ আছে, কোনো অ্যাবসলিউট আছে, এটা বলা যেত না। রেগুলেটিভ প্রিন্সিপালটাই সবটা ডিটারমিন করে দিতে পারতো, বা ভাবাও যেত না। কিন্তু আমরা ভাবতে পারি এর বাইরে একটা কজ আছে, এর বাইরে ফ্রিডম আছে, বাইরে একরকম কজালিটি আছে, এটা আমরা ভাবতে পারি। এই ভাবার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নেই। দেখো, ফার্স্ট আর সেকেন্ড অ্যান্টিনোমিতে কান্ট নস্যাৎ করে এসছেন, মানে থিসিস আর অ্যান্টিথিসিসকে। কিন্তু থার্ড আর ফোর্থ অ্যান্টিনোমিতে কিন্তু তিনি সেরকম করছেন না। থার্ড অ্যান্ড ফোর্থ অ্যান্টিনোমিতে তিনি এসে বলছেন দুটোই একসঙ্গে ট্রু হতে পারে। কিভাবে ট্রু হতে পারে সেটা থার্ড অ্যান্টিনোমিটা আমরা দেখেছিলাম, যে কি করে ফ্রিডমটা পসিবল হতে পারে। ঠিক একইভাবে, একদম একই টোনে কান্ট ফোর্থ অ্যান্টিনোমিতে বলছেন। আগে দেখা যাক ফোর্থ অ্যান্টিনোমিটা কি ছিল, সেটা আমাদের একটু মনে করে নেওয়া দরকার। অনেক বিস্তৃত আলোচনা হয়েছে, মনে করার জন্য একটু সেটাকে কনডেন্স করে নিচ্ছি, সংক্ষিপ্ত করে নিচ্ছি। সেখানে কি বলা হয়েছে, যে জগতের কারণ হিসাবে একটা নেসেসারি বিইং আছে। অ্যান্টিথিসিসে কি বলা হয়েছে, জগতের কারণ হিসাবে কোনো নেসেসারি বিইং জগতের মধ্যেও নেই, বাইরেও নেই। থিসিসের সপক্ষে কি যুক্তি দেওয়া হয়েছে? থিসিসের সপক্ষে যুক্তি দেওয়া হয়েছে ওই ইনফাইনাইট রিগ্রেসের যুক্তি। যদি নেসেসারি বিইং না থাকতো তাহলে কি হতো? তাহলে আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল অনুসারে সব এক্সপিরিয়েন্সের আগে একটা, মানে
সব এক্সিস্টেন্সের আগে সব এক্সিস্টেন্স কন্ডিশন, এখন এই কন্ডিশনের কন্ডিশন থাকে, এরকম করে করে আমার ইনফাইনাইট রিগ্রেস হয়ে যেত। এখন আমি কন্ডিশনকে বুঝতে পারবো যদি আমি ওয়ার্ল্ডটাকে কন্ডিশন হিসেবে বুঝতে পারবো যদি এন্টায়ার কন্ডিশনকে পাই। কিন্তু এই সিরিজটা যদি ইনফাইনাইট হয়, কোনো ইনফাইনাইট সিরিজকে জানা সম্ভব নয়। তাহলে একটা আনকন্ডিশনড আছে। এখানে দেখো, এখানেও কান্টের আর্গুমেন্টের মধ্যে একটা এপিস্টেমোলজিক্যাল এবং একটা অন্টোলজিক্যাল কনফিউশন আছে। কান্ট কোনটা বলছেন? আমি ওয়ার্ল্ডকে জানতে গেলে আনকন্ডিশনডকে জানতে হবে, না ওয়ার্ল্ডটাকে থাকতে গেলে আনকন্ডিশনডকে থাকতে হবে? প্রথম প্রশ্নটা এপিস্টেমোলজিক্যাল, দ্বিতীয় প্রশ্নটা অন্টোলজিক্যাল বা মেটাফিজিক্যাল। নৈয়ায়িকের কাছে উত্তরটা খুব স্পষ্ট। এপিস্টেমিক যে ইনফাইনাইট রিগ্রেস, সেইটা দোষের, কিন্তু অন্টোলজিক্যাল ইনফাইনাইট রিগ্রেস বা মেটাফিজিক্যাল ইনফাইনাইট রিগ্রেস কোনো দোষের নয়। ডিমের আগে মুরগি, মুরগির আগে ডিম, ডিমের আগে মুরগি, মুরগির আগে ডিম, এর মধ্যে কোনো দোষ নেই। এটা এরকম হতেই পারে, ওটা ওরকমই। নৈয়ায়িকরা এটা অবশ্য জানতেন না যে স্পিসিস আর মিউটেবল। এটা একটা সাংঘাতিক কথা ডারউইন আমাদের শিখিয়েছেন। নৈয়ায়িকরা তো ডারউইনের আগের লোক, ওটা জানতেন না। ডারউইনের আগের মনে করা হতো স্পিসিস গুলো ইমিউটেবল, স্পিসিস গুলো পাল্টায় না। কেন কথাটা বলছি, এখানে কেন জুড়ছি কথাটা, খুব ইম্পর্টেন্ট। দেখো, ওয়ার্ল্ডটাকে গড যেমন ভাবে সৃষ্টি করেছেন তেমন ভাবেই যারা একটাই সৃষ্টি মানেন তারা একটা সৃষ্টি, যারা অনেক সৃষ্টি মানেন যেমন নৈয়ায়িকরা বা এই সনাতন সিস্টেম গুলো সবই, যেগুলো আস্তিক সিস্টেম বলা হয় বা তার থেকে বেরিয়ে এসছে সেই সিস্টেম গুলো, সেগুলো ওয়ার্ল্ড বারবার সৃষ্টি হয়। অনেক জন্ম আছে তোমার, কিন্তু ওই যে সৃষ্টির শুরুতে গড যেমন ভাবে তৈরি করেছেন, গরু, হাতি, ঘোড়া যা যা তৈরি করেছেন, কিছু কিছু হারিয়ে গেছে, সেগুলো তৈরি করেননি, কারণ এই সৃষ্টিতে আর তাদের দরকার নেই। আবার কিছু নতুন তৈরি করেছেন, কিন্তু একটা তৈরি করবার পরে একটা থেকে আরেকটা হয়ে গেল। গরুটা মাঝখানে গবাশ্ব হয়ে তারপরে অশ্ব হয়ে গেল, এই গল্পটা কিন্তু নেই, এরকম হয় না। তাই জন্য স্পিসিস গুলো এক একটা জাতি, মনুষ্যত্ব জাতি, গোত্র জাতি, একদম বাঁধা। গবাশ্ব টাইপের, অশ্বত্ব জাতি, গবাশ্ব টাইপের কিছু হবে না। কিন্তু ডারউইনের থিওরিতে হবে। একটা সময় আসবে যখন গবাশ্ব টাইপের একটা কিছু পাওয়া যাবে। যেমন বলা হয় মানুষের ক্ষেত্রে একরকমের মানুষ হওয়ার আগে, পিথেক কথাটার মানে হচ্ছে বানর, অ্যানথ্রোপাস কথাটার মানে হচ্ছে মানুষ। তো একটা সময় নিয়ান্ডারথাল প্রথম মানুষ বলে বলা হয়, কিন্তু সেই মানুষ হওয়ার আগে এক সময় বানররা মানুষ আর বানরের মাঝামাঝি ছিল। সেটাও অ্যানথ্রোপোলজিক্যালি মানে পেলিওন্টোলজিতে পাওয়া গেছে যে সেরকম জীবাশ্ম পাওয়া গেছে। তো সেটা হচ্ছে পিথেক্যানথ্রোপাস, মানে সে নরবানর, এরকম বাংলা করলে হয়। তাহলে সে বানর, আবার তাতে বানরত্ব বা কপিত্ব এবং মনুষ্যত্ব উভয়ই আছে। এটা নৈয়ায়িকরা মানেন না, তাহলে তো সাংকর্য হয়ে যাবে। এটা একটা দিক।
কিন্তু এই চেনটা নৈয়ায়িকের কজাল চেনে কিন্তু বানর থেকেই বানর হবে, মানব থেকে বানর হবে, মানুষ থেকেই মানুষ হবে, মানব থেকে মানুষ হবে না। কাজেই ডিম মুরগির সমস্যায় আমরা এখন জানি যে ডিম মুরগির সমস্যাটা ওরকম নয়, ওরকম ইনফাইনাইট রিগ্রেস নেই। আগে দুটোই অন্য কিছু থেকে এসছে। তাহলে কোনটা আগে, কোনটা ডিমটা আগে না মুরগিটা আগে? ডিম মুরগি দুটোই অন্য কিছু থেকে এসছে, মানে মুরগির ডিম আর মুরগি দুটোই অন্য থেকে এসছে। সেটারও হয়তো ডিম ছিল, কিন্তু সেটার থেকে এসছে, একরকম রেপটাইল থেকে এসছে মুরগিটা, এটা আমরা জানি। কাজে এই ইনফাইনাইট রিগ্রেসটা হয় না, কিন্তু অন্য ইনফাইনাইট রিগ্রেস হয় একটা, রেপটাইল থেকে আসুক আর যার থেকে আসুক মুরগি, তো এসছে তো একটা কিছু থেকে, কজাল চেন। কিন্তু সেই চেনটার মধ্যে নৈয়ায়িক কোনো ইনফাইনাইট রিগ্রেস খুঁজে পান, ইনফাইনাইট রিগ্রেস আছে, কোনো দোষ খুঁজে পান না। হতেই পারে এরকম, ইনফাইনাইট হচ্ছে, যদিও তারা ফার্স্ট কজ মানেন। ফার্স্ট কজ থাকা সত্ত্বেও ইনফাইনাইট রিগ্রেস হলে কোনো দোষের নয়, যদি ফার্স্ট কজ না থাকতো তাহলেও কোনো দোষ হতো না। কিন্তু যদি এপিস্টেমিক লেভেলে হয়, যে আমার মুরগিকে বুঝতে গেলে ডিমকে বুঝতে হবে, আর ডিমকে বুঝতে গেলে মুরগিকে বুঝতে হবে, তাহলে কিন্তু সেই রিগ্রেসটা দোষাবহ হয়ে যাবে। কারণ এটা ইনফাইনাইটলি চললে তো আমি কোনোদিন মুরগিটাকে বুঝতে পারবো না। এই মুরগিটাকে বুঝতে গেলে এই মুরগিটা যেই ডিম থেকে উৎপন্ন হয়েছে সেই ডিমটাকে বুঝতে হবে, আবার সেই ডিমটাকে বুঝতে গেলে সেই ডিমটা যেই মুরগি থেকে উৎপন্ন হয়েছে সেই 2 নম্বর মুরগিটাকে বুঝতে হবে। এরকম হলে, বোঝার দিকে হলে, অর্থাৎ এপিস্টেমিক হলে, এটা ইনফাইনাইট রিগ্রেস হয়ে যাবে, এইটা দোষের। এটা হলে আমি কখনো বুঝবো না এই মুরগিটা কি জিনিস। কান্টের ক্ষেত্রে দেখো, এখানে কান্ট খুব স্পষ্ট করে পার্থক্য করছেন না এপিস্টেমিক আর মেটাফিজিক্যাল লেভেল দুটোর মধ্যে। সেইখানে একটা মহা গন্ডগোল হয়ে যাচ্ছে। নৈয়ায়িকদের কাছে এটা কোনো গন্ডগোলের বিষয় না, কারণ এটা যদি এপিস্টেমিক হতো তাহলে গন্ডগোলের হতো। কান্টের ক্ষেত্রে এই পার্থক্যটা করা সম্ভব নয়, কারণ কান্টের তো আন্ডারস্ট্যান্ডিং মেকেথ নেচার, এপিস্টেমোলজিটা জগৎটাকে গড়বে, মানে মেটাফিজিক্সকে তৈরি করবে। তাহলে এপিস্টেমোলজি থেকে মেটাফিজিক্সকে সম্পূর্ণ আলাদা করবে কি করে? করতে পারবে না। যদি আলাদা না করতে পারো তাহলে কিন্তু এটা একটা সমস্যা তৈরি করে। এবং কান্ট এখানে কিরকম যুক্তি দিচ্ছেন খেয়াল করে দেখো, যে আমি যা কিছু জানি, এবং কান্ট নিজে অ্যাডমিট করতে জায়গাটা ধরতে পারছেন কান্ট, আমি যা কিছু জানি সেগুলো কন্ডিশনড। এখন এই চেনটার কোনো শেষ নেই, এটা হলো এপিস্টেমিক লেভেলে কথাটা ঠিক আছে, চেনটার কোনো শেষ নেই। কিন্তু প্রশ্ন হলো, এইবার দেখো মাঝামাঝি একটা কথা বলছেন, কন্ডিশনড কে জানতে গেলে কি কন্ডিশনকে জানতে হবে? এক অর্থে ইয়েস, এক অর্থে নো। কন্ডিশনড বলে জানলে, তুমি তো জানো কন্ডিশন আছে, তাহলে কন্ডিশনকে তুমি জানো। কিন্তু কন্ডিশনকে জানো, এটা অনেকটা আপ্রায়ের মতো, এটা প্রিন্সিপাল থেকে আসে যে কন্ডিশন আছে, কিন্তু এটাও কি তোমার জানতে হবে কন্ডিশনটা কি? সেটা হয়তো জানতে হয় না।
বিষয়টা এরকম যে মানুষ দেখে হঠাৎ সুনামি আসে, বহু প্রাচীন মানুষও দেখতো, এবং দেখো অ্যাবরিজিনালরাও সেটা জানে এবং আমাদের থেকে তার সায়েন্সটা বেশি ভালো জানে। যখন আন্দামানের যখন সেন্টিনালিজদের, নর্থ সেন্টিনালিজদের এই যে সুনামির পরে দেখতে যাওয়া হয়েছিল ইন্ডিয়ান নেভির তরফ থেকে, যে তারা ঠিক আছে কিনা, দেখা গেছে তারা বেঁচে রয়েছে। তারা সমুদ্র থেকে দূরে উঁচু জায়গায় চলে গেছিল। কাজে সুনামি তারা বোঝে, সুনামি আসছে। তারা তীর মারছে হেলিকপ্টারের দিকে। তারা উঁচু জায়গায় চলে গেছিল, তারা বোঝে, আমরা কিন্তু এটা বুঝবো না। অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, সুনামি আসছে, সমুদ্রের ধারে লোক ছিল, বিশেষ করে জাপান টাপান ওই এলাকার ভিডিও গুলো যেগুলো দেখি আমরা, সমুদ্রের ধারে লোক, গাড়ি টাড়ি সব ভেসে চলে যাচ্ছে একসঙ্গে সুনামিতে। কাজে এই আধুনিক মানুষ কিন্তু সেটা বোঝে না কন্ডিশনটা কি, সুনামি আসার লক্ষণগুলো কি। কিন্তু অ্যাবরিজিনালরা বোঝে। ওরা কিন্তু যখনই দেখেছে সমুদ্রটা পিছিয়ে যাচ্ছে, ওরা জানে সমুদ্রটা আরো জোরে এসে গায়ের ওপর পড়বে, ওরা উঁচু জায়গায় চলে যায়। এটা ওদের জিনের মধ্যে এই এক্সপিরিয়েন্সটা ঢুকে গেছে, ওরা জানে এটা। কিন্তু ওরা এটা জানে না যে কেন হয় ওই ঘটনাটা, সমুদ্রটা কেন পিছিয়ে যায়, এসে আরো জোরে আঘাত করে। এটা অ্যানিমালরাও করে, যখন ওই বুনো শুয়োরগুলো যে অ্যাটাক করে তখন কিছুটা পিছিয়ে যায়, ফোর্স নিয়ে জোরে এসে চার্জ করে। তো সমুদ্রটাও ঠিক ওরকম করে। কেন করে এটা জানে, ওই টেকটনিক প্লেট নড়ে, এই সমস্ত গল্প, এগুলো তো আমরা আধুনিক কালে শিখেছি, 100-150 বছর আগে শিখেছি। তার আগেও তো মানুষ জানতো যে এগুলো হয়, ভূমিকম্প হয়, তার কারণ আছে, কারণ আছে জানতো, কি কারণ সেটা জানতে পারতো না। তাহলে আমি এপিস্টেমোলজিক্যালি এটুকু জানলেই যথেষ্ট যে এটার কারণ আছে। কি কারণ আছে এটা না জানলেও এপিস্টেমোলজিক্যালি চলে। দ্বিতীয় কথা, মেটাফিজিক্যালি, কাজে কি কারণ আছে না জানলেও চলে, আমি বুঝতে পারবো এর মধ্যে কোনো ইনফাইনাইট রিগ্রেস নেই। মেটাফিজিক্যালি ইনফাইনাইট রিগ্রেস হলেও কোনো দোষ নেই। কান্ট কিন্তু এখানে এপিস্টেমোলজি আর মেটাফিজিক্সকে একসঙ্গে করে দিচ্ছেন। এখানে একটা প্রশ্ন থেকে যায় কান্টের ফিলসফিতে। হ্যাঁ, আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল বলে যে সব যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স হয় সেগুলোর একটা কারণ আছে, সেটাও কন্ডিশন, এতদূর পর্যন্ত। কিন্তু সেই কন্ডিশনটা কি, এটা জানা কি আমাদের জরুরি? না জেনেও হয়। তুমি আছো, তোমার এক্সিস্টেন্সের অনেকগুলো কারণ আছে, তোমার বাবা মা, অক্সিজেনের প্রেজেন্স, আরো নানা রকম। শুধু তো অক্সিজেন নয়, গ্র্যাভিটেশনাল পুল কতটা থাকতে হয়, কতটা প্রেসার থাকতে হয়, সে সবগুলো ঠিকঠাক আছে, তাই তুমি আছো। আমি জানি তোমার তোমার এক্সিস্টেন্সটা কন্ডিশনড, কিন্তু আমি কি জানি যে কতটা প্রেসার থাকতে হয়, কতটা অক্সিজেন থাকতে হয়, কতটা কি থাকতে হয়? আই ডোন্ট নো, বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর এক্সিস্টেন্স। আমি তোমার অস্তিত্ব বুঝতে পারি, তুমি আছো এটা বুঝতে পারি। কাজে এটা ডিপেন্ড করে না। কিন্তু কারেন্টের আর্গুমেন্ট কোন দিক দিয়ে যাচ্ছে দেখো, যে নেসেসারি এক্সিস্টেন্স যদি না থাকে তাহলে ওখানে একটা ইনফাইনাইট রিগ্রেস হবে। আমি তোমাকে বুঝতে গেলে আমার কন্ডিশনটাকে বুঝতে হবে, এবং কন্ডিশনটাকে বুঝতে গেলে পুরো কন্ডিশনটাকে বুঝতে হবে, পুরো চেনটাকে বুঝতে হবে। তাহলে এটা এপিস্টেমোলজি আর মেটাফিজিক্স এর মাঝামাঝি একটা কথা হয়ে গেল, বুঝতে হবে। তাহলে এপিস্টেমোলজির উপর জোর, বুঝতে হবে। তাহলে আমার একটা আলটিমেট, আমি তো কোনোদিনই তোমাকে তাহলে আর বুঝতে পারবো না। থিসিসে যে আর্গুমেন্টটা দিচ্ছেন, আমি তোমাকে তো কোনোদিন এপিস্টেমোলজিক্যালি ভ্যালিড আর্গুমেন্ট, কোনোদিন তোমায় বুঝতে পারবো না এপিস্টেমোলজিক্যালি। তাহলে এমন কিছু থাকতে হবে যেটা আনকন্ডিশনড,
সেটা কি এপিস্টেমোলজিক্যাল না মেটাফিজিক্যাল? সেটা কিন্তু মেটাফিজিক্যাল। এখন আর এই বুঝতে হবে কথাটা, এখানেও কিন্তু একটা গ্যাপ আছে। কারণ তোমাকে বুঝতে গেলে সত্যি করে আমার জানতে হবে একটা কন্ডিশন আছে। আমি জানি এটা কন্ডিশন আছে, কিন্তু কি কন্ডিশন আছে সেটা কি বুঝতে হবে? সব কন্ডিশন গুলো না বুঝলে তোমাকে বুঝতে পারবো না তোমার এক্সিস্টেন্স। তা তো হয় না। আমি যখন তোমায় প্রথম দেখেছি তখনই তোমার এক্সিস্টেন্স বুঝেছি। তোমার কন্ডিশন গুলো আমি কিছুই জানি না, অথচ জানি কন্ডিশন আছে। কাজে এখানে কিন্তু আর্গুমেন্টে একটা একটা গ্যাপ আছে। কান্টের আর্গুমেন্টের অনেক জায়গায় অনেক গ্যাপ আছে, কিন্তু আমি সব জায়গায় পয়েন্ট আউট করিনি, তাহলে বিস্তৃত প্রচুর আলোচনা হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা পয়েন্ট আউট করছি এই কারণে যে এইখানটা থেকে কান্ট কিন্তু একটা ফ্লাইট নেবেন, সেই জায়গাটা তৈরি করছেন। ওই যেমন করে বুনো শুয়োরটা পিছনের দিকে পিছিয়ে যায়, এবার চার্জ করবে বলে, হরিণটা পিছিয়ে যায় চার্জ করবে বলে, কান্ট সেই রকম এই জায়গাটায় পিছিয়ে যাচ্ছেন চার্জ করবেন বলে। তো সেই জায়গাটা ইম্পর্টেন্ট, যার জন্য তিনি এথিক্স থিওলজি ওই জায়গাগুলো পরে দেখাবেন এই জায়গা থেকে, নাহলে তো এথিক্স হবে না। এই সুযোগটা তিনি নিচ্ছেন এবং বলছেন যে তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা থিসিস কিন্তু র্যাশনালিজমের। উনি বলছেন র্যাশনালিস্ট ডগমা। র্যাশনালিস্ট এইভাবেই ফ্রিডম, গড এগুলোকে এস্টাবলিশ করবেন যে আলটিমেটলি ওটা থাকতে হবে, নাহলে হবে না। অ্যান্টিথিসিসটা আবার এম্পিরিসিজমের। ডগমা বলতে পারো বা এম্পিরিসিজমের পজিশন বলতে পারো। এখন কান্ট বলছেন যে এম্পিরিসিস্টদের আর্গুমেন্টটা ভ্যালিড, র্যাশনালিস্টদের আর্গুমেন্ট ওইখানে ভ্যালিড, না হলে এপিস্টেমিক ওই রিগ্রেস হয়ে যাবে, ওটাকে আটকাতে হবে। নয় টোটাল কন্ডিশন না বুঝতে পারলে তো আমি এটাকে বর্তমান কন্ডিশনটাকে কন্ডিশনকে বুঝতে পারবো না। তাই জন্য আমার টোটাল কন্ডিশনকে বুঝতে হবে, তাহলে ওখানে একটা আলটিমেট কিছু থাকতে হবে। আর্গুমেন্টটা একদিক দিয়ে ভ্যালিড, কিন্তু ওই থাকতে হবেটা যদি, কান্টের আপত্তি হচ্ছে যদি ওটাকে কনস্টিটিউটিভ হিসাবে মেনে নাও, মানে বস্তু হিসাবে মেনে নাও, তাহলে অসুবিধা। এতদূর পর্যন্ত উনি গেলেন। থাকতে হবে পর্যন্ত ওটা একটা কন্ডিশন হিসাবে থাকতে হবে, এই পর্যন্ত ভ্যালিড। উল্টো দিকে এম্পিরিসিস্ট আর্গুমেন্টটাও ভ্যালিড যদি তুমি এম্পিরিক্যালটাকেই থিং ইন ইটসেলফ বলে নাও দাও, যেমনটা অনেকটা এম্পিরিসিস্টরা বলেন। বার্কলি তো তাই বলবেন, হিউমও অলমোস্ট তাই বলবেন, আমার এক্সপিরিয়েন্সে যা পাওয়া যায়। এবং উনি বলছেন এম্পিরিসিস্টদের একটা সুবিধা হলো এরা এক্সপিরিয়েন্সটার মধ্যে একটা ফাউন্ডেশন দিতে পারে। দেখো একটা এপিস্টেমোলজিতে ফাউন্ডেশনালিস্ট মুভমেন্ট বলে একটা বিশাল মুভমেন্ট, সেটা বহু দিন ধরে চলেছিল। সেই মুভমেন্টটা ডেকার্ট শুরু করেছিলেন যে জ্ঞানের একটা ফাউন্ডেশন দিতে হবে, ইনডুবিটেবল ফাউন্ডেশন ডেকার্টের ভাষায়। ইনফ্যালিবল ফাউন্ডেশন দিতে হবে, সেটা এম্পিরিসিস্টরা খুব ভালোভাবে নিয়ে নিয়েছিলেন। ন্যাশনালিস্টরা ওইভাবে রাখতে পারেননি আর, কিন্তু এম্পিরিসিস্টরা রাখতে পেরেছিলেন অনেক দূর পর্যন্ত। এমনকি মানে ওই ক্লাসিক্যাল থিওরি গুলো ছেড়ে দাও, একদম মডার্ন এজ পর্যন্ত তারা সেটা রাখতে পেরেছিলেন। এখনো কেউ কেউ
সেরকম কাছাকাছি মতবাদ দেন। কিন্তু এই ফাউন্ডেশনটা হচ্ছে এক্সপিরিয়েন্সেই ফাউন্ডেশন। মূল থিসিসটা কি? ফাউন্ডেশনটা আমার ওই ইমপ্রেশন আইডিয়াস, ওইগুলোকে জুড়ে জুড়ে আমি এন্টায়ার সায়েন্টিফিক ওয়ার্ল্ডটাকে সরি এন্টায়ার সায়েন্টিফিক ওয়ার্ল্ডটাকে কনস্ট্রাক্ট করে ফেলবো বা রিকনস্ট্রাক্ট করে ফেলবো। এক্সপিরিয়েন্স ইন্ডুবিটেবল। কেন ইন্ডুবিটেবল? এক্সপিরিয়েন্সে তুমি যেটা পাও ইমিডিয়েট এক্সপিরিয়েন্স নয়, ইমিডিয়েট এক্সপিরিয়েন্সে সেটা ডাউট করা যায় না। তুমি যা দেখো, তুমি যা শোনো, সেটাই কোনো ডাউট করা যায় না। সেটা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কিন্তু খুব কম লোক। ক্লেমটা হচ্ছে অন্তত যে সেটা নিয়ে ডাউট করা যায় না। যেমন তুমি ব্রাউন দেখছো, সেটা তুমি ব্রাউন দেখেছো, এটা নিয়ে ডাউট করা যায় না। জিনিসটা যদি ব্রাউন নাও হয়, কিন্তু তুমি দেখেছো ব্রাউন, এই যে তোমার এক্সপিরিয়েন্স ব্রাউন, এটা নিয়ে প্রশ্ন কেউ করবে না। ঠিক যেমন ভাবে রজ্জু সর্পভ্রমের ক্ষেত্রে তোমার রজ্জু সর্পভ্রম হলো, তারপরে তুমি দেখলে ওটা রজ্জু, তখনও কিন্তু তুমি বলবে না আমি রজ্জু দেখেছিলাম, আমার রজ্জুর এক্সপিরিয়েন্স হয়েছিল। তুমি কিন্তু বলবে আমার সর্পের এক্সপিরিয়েন্স হয়েছিল। না হলে তো ভ্রমের কথা উঠেই না। ভ্রম যে আমাদের হয় সেটা আমরা জানি, কিন্তু হয় কারণেই যে ওখানে একটা আমাদের ফেনোমেনাল এক্সপিরিয়েন্সটা আলাদা, বস্তুর সঙ্গে মেলে না। যেখানে যথার্থ জ্ঞান, সেখানে বস্তুর সঙ্গে ফেনোমেনাল এক্সপিরিয়েন্সটা মিলে যায়, এটা পার্থক্য। কিন্তু যদি তুমি ফেনোমেনাল এক্সপিরিয়েন্সেই লিমিটেড থাকো, যে কথাটা হিউমের বক্তব্য, বার্কলির বক্তব্য, তাহলে সেখানে কোনো ভুল নেই, সেটা ইন্ডুবিটেবল। সেটা দিয়ে জুড়ে জুড়েই যদি সায়েন্স তৈরি হয়ে যায়, তাহলে সায়েন্সকে নিয়ে আর প্রশ্ন করা যায় না। এর আরেকটা দিক হলো যে এই যে আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল, এটা কিসের সম্পর্কে অ্যাপ্লিকেবল হয়? এই রেগুলেটিভ প্রিন্সিপালটা আমাদের এম্পিরিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে অ্যাপ্লিকেবল হয়। এখন যদি এম্পিরিক্যাল ওয়ার্ল্ডটাই রিয়েল ওয়ার্ল্ড হয়, যেমন ভাবে এম্পিরিসিস্টরা বলেছেন, ক্লেম করেন, সেটাই রিয়েল ওয়ার্ল্ড, থিং ইন দেমসেলভস সেটাই, সেগুলোই থিংস ইন দেমসেলভস, এম্পিরিক্যাল অবজেক্ট গুলোই থিংস ইন দেমসেলভস, তাহলে এম্পিরিসিস্টদের কথাটা একদম ঠিক। স্যার, বলো। এখানে একটা বিষয় মাথায় আসছে যে মানে ইমপ্লিসিটদের কথা অনুযায়ী যদি বলি যে ফেনোমেনাল এক্সপিরিয়েন্সে যেটা ধরা পড়ছে সেটাই যদি রিয়েল ওয়ার্ল্ড হয়, তাহলে এই যুক্তিটা খুব অ্যানথ্রোপোসেন্ট্রিক হয়ে গেল না? কারণ মানে এক্সপিরিয়েন্স তো স্পিসিস টু স্পিসিস ভ্যারি করে যায়। এবার বস্তুর তো যদি আমি বাইরের এক্সটার্নাল অবজেক্ট স্বীকার করি, তাহলে সেই বস্তু আমার কাছে কিভাবে অ্যাপিয়ার হচ্ছে সেটা একটা বিষয় আমি বুঝতে পারলাম, কিন্তু সেই বস্তুটার নিজস্ব একটা সত্তা আছে, সেটা আমার এক্সপিরিয়েন্স নাও অ্যাপিয়ার হতে পারে। যেমন ধরুন, একই ফুল আমি একরকম ভাবে দেখতে পারি, আবার একটা মৌমাছি সেই ফুলের সেই বর্ণটাকে অন্য বর্ণ হিসাবে অ্যাপিয়ারেন্স হবে। এবার তোমার দেখো, তোমার কথাটা একদম, তুমি একটা আইডিয়ালিস্ট, মানে আইডিয়াল পজিশন নিচ্ছ, হ্যাঁ, একটা গডস আই ভিউ পজিশন নিচ্ছ, নিয়ে বলছো যে আমার ওয়ার্ল্ড, আমার অবজারভেশনাল ওয়ার্ল্ড আর মৌমাছির অবজারভেশনাল ওয়ার্ল্ড আলাদা হতে পারে, কিন্তু গডস আই ভিউ থেকে একটাই ওয়ার্ল্ড। কিন্তু এমপ্রিসিস্টদের দাবিটা সেরকম নয়, গডস আই ভিউ কিছু নেই, প্রথম কথা, ওই সেন্সে গডস আই ভিউ কিছু নেই। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা যদি বলি যে বস্তু যেরকম আছে আমি সেভাবেই দেখছি, না, এই কথা। না, তো সেই দাবিটা তো নেই এখানে বড়। হ্যাঁ, মানে যেভাবে আমার কাছে অ্যাপিয়ারেন্স আসছে, সেই বস্তুটাই আমার কাছে রিয়েল।
সেই বস্তুটাই। কারণ আমার কাছে রিয়েল। ওই বার্কলির ভাষায় তাই তো বলে না, যে আমার কাছে রিয়েলিটি কোনটা, কালেকশন অফ আইডিয়াস, তাই তো, এটাই তো রিয়েল। এবং মৌমাছিরা তো আর সায়েন্স করে না। তুমি বলবে মৌমাছিরা অত সুন্দর মৌচাক করে, কিন্তু সেটা ওদের ইনবিল্ট, ওদের হার্ডওয়্যারে ওটা দেওয়া আছে, হার্ডওয়্যার সফটওয়্যার ওগুলো সব দেওয়া আছে। হ্যাঁ, এই সবগুলো উত্তরই আমার খুব অ্যানথ্রোপোসেন্ট্রিক মনে হচ্ছে। কারণ অন্য মানে মনুষ্যতর প্রাণী যদি কথা বলি, তারা সায়েন্স করে না এই কথাটা বলার না, মানে। science করে না, সত্যি করে করে না। তাদের কিন্তু মানে তুমি দেখেছো যে মৌমাছিদের রচিত সায়েন্স বা এটা হওয়া না, সম্ভব? হওয়া তাদের সম্ভব না তো। সম্ভব কারণ নয়। তাই আমরা তো আলোচনা করছি হিউম্যান সায়েন্স নিয়ে, তাই না? যে আমরা যে সায়েন্স, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা আমরা করছি। যে সায়েন্স করি সেই সায়েন্সটা কর না। হ্যাঁ, আমরা এমন কারণ তার এমন বলছি না যে ওদের ওয়ার্ল্ডটা অন্যরকম হতে পারে না, ওদের ওদের ওয়ার্ল্ড একটা সায়েন্টিফিক নিয়মে চলে না, সেগুলো কিন্তু বলা হচ্ছে না এখানে। এখানে বলা হচ্ছে যে আমরা যে আমাদের যে ওয়ার্ল্ড, পারসেপচুয়াল ওয়ার্ল্ড, এবং যে সায়েন্টিফিক ওয়ার্ল্ড, মানে সায়েন্টিস্টরা যে ওয়ার্ল্ডের কত গল্পটা আমাদের শোনান, সায়েন্টিস্টরা তো একটা গল্প শোনান আমাদের, কিছুটা বুঝি কিছুটা বুঝি না, কিন্তু সেই যে দুটো ওয়ার্ল্ড, সেই দুটো ওয়ার্ল্ডের মধ্যে ম্যাচটা, এটাই আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, আমরা এখন কি করি, আমাদের এখন আরো অনেকগুলো ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট দিয়ে এটা, কথাটা খুব স্পষ্ট করে অনেকে আকারে ইঙ্গিতে বলেছিলেন, কিন্তু স্পষ্ট করে এয়ার বলেছিলেন। আমরা কিন্তু মৌমাছি, ডলফিন, এরা কিরকম ওয়ার্ল্ডটাকে জানে সেগুলোকেও আমরা অনেকটা বুঝতে পারি। ব্যাট ব্যাট কিভাবে ওয়ার্ল্ডটাকে জানে, যেমন ভাবে ব্যাট বা ডলফিন ওয়ার্ল্ডটাকে জানে, আমাদের জেট প্লেন গুলো ওয়ার্ল্ডটাকে সেইভাবে জানে। আমরা বুঝে গেছি কায়দাটা। কি করে বুঝেছি? তো এয়ারের আর্গুমেন্টটা হচ্ছে, দেখো আমাদের তো সেন্স ওই একই, 5টা বা 6টা সেন্স, যারা মনকে ইন্দ্রিয় বলবেন তাহলে 6টা সেন্স, আর তো কিছু নেই, বাড়াতেও পারবো না কমাতেও পারবো না। বাড়াতে পারবো কিভাবে? ইকুইপমেন্ট দিয়ে। ইকুইপমেন্ট দিয়ে কিন্তু আমরা এই সেন্সের ক্ষমতাটা মানে বাড়িয়ে নিই। অন্যান্য প্রাণীদের যে সেন্স গুলো আছে, ধরো কেউ কেউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেমন পাখিরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ খুব করে ধরতে পারে। টর্টয়েস টর্টয়েস ওই টার্টল গুলো, সি টার্টল গুলো যে দ্বীপে জন্মেছে সেই দ্বীপেই 50 বছর পরে এসে ডিম পারবে। ও কত হাজার কিলোমিটার সমুদ্রে পাড়ি দিয়েছে, তারপরে অত হাজার কিলোমিটার আবার সাঁতার কেটে এসে ঠিক ওই দ্বীপে ওই জায়গায় ডিম পারবে। কি করে পারে? খুঁজে পায় কি করে? আমরা আধুনিক কম্পাস দিয়ে কত কষ্ট করে সেই দ্বীপটাকে খুঁজে পাবো, হয়তো ছোট্ট একটা দ্বীপ, অনেক সময় পাবো না, কিন্তু ওরা ঠিক পারে। আমরা কিন্তু ওদেরটাকে বুঝে গেছি। কি করে বুঝেছি? আমাদের তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনোদিনই বুঝতে পারার মতন অবস্থা নেই। আমরা বুঝেছি, ওটাকে ট্রান্সলেট করে দিয়েছি। দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে আমরা ভিজুয়ালি ট্রান্সলেট করে নিয়েছি। আমি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পুলটাকে, যে ম্যাগনেটিক ফিল্ডটাকে কম্পাস দিয়ে দেখছি, কম্পাসের কাঁটাটা ছবি দেখছি, আমি চোখ দিয়ে দেখছি। এই যে পরিযায়ী পাখিগুলো আসে, ওরা তো আর চোখ দিয়ে দেখে দেখে আসে না, কারণ চোখ দিয়ে ওই রকম 1000-2000 মাইল দূরের জিনিস কি করে দেখবে? ওরা তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে ডাইরেক্ট বোঝে, ওদের সেন্স আছে, আমাদের নেই। আমরা ট্রান্সলেট করে নিয়েছি, যে ভাষাটা আমি বুঝি সেই ভাষায় ট্রান্সলেট করে নিয়ে ওদের জিনিসটাকে বুঝে যাই। সমুদ্রের ন্যাভিগেশনটা সবচেয়ে আগে আবিষ্কৃত হয়েছে, যে ন্যাভিগেট করে নাবিকরা যেত কম্পাস দিয়ে।
ও ট্রান্সলেট করে নিত ম্যাগনেটিজমকে, ওই ম্যাগনেটিক ফিল্ডকে ট্রান্সলেট করে নিত কাঁটা দিয়ে ভিজুয়ালি। কাজে আমরা এটা বুঝি। এখানে এটা প্রশ্ন নয় যে আমার ওয়ার্ল্ড অন্য ওয়ার্ল্ড আলাদা কিনা। কান্টের মধ্যে অবশ্যই একরকমের অ্যানথ্রোপোসেন্ট্রিজম আছে, কিন্তু অ্যানথ্রোপোসেন্ট্রিজমের দায় মানে লাগে না এই কারণে, একরকমের আছে কিন্তু লাগে না এই কারণে আপত্তিটা, যে কান্ট বলবেন আমি তো আর মাছির ওয়ার্ল্ডের মাছির কগনিটিভ ফিল্ড ব্যাখ্যা করতে বসিনি, আমি তো ব্যাখ্যা করতে বসেছি মানুষের কগনিটিভ ফিল্ড, তো সেটাকেই ব্যাখ্যা দিচ্ছি। তার মানে এটা বলছি না আমি অ্যানথ্রোপোসেন্ট্রিজম হতো তখনই যদি বলতাম এর বাইরে কোনো কগনিটিভ ফিল্ড হয় না। এই কথাটা কিন্তু কান্ট কোথাও বলেননি। উনি বলেছেন এটা আমাদের কগনিটিভ ফিল্ড, কিন্তু এটা বলেননি এর বাইরে কোনো কগনিটিভ ফিল্ড হয় না, অন্যরকম হতে পারে না। এটা যদি বলতেন তাহলে অ্যানথ্রোপোসেন্ট্রিজম হতো, এটা তিনি বলেননি, বরং এর বিরুদ্ধেই কথা বলেছেন যেটা এখানে বলা হচ্ছে, যে এর বাইরে হতে পারে। সেটা ইন্টেলিজেবল ওয়ার্ল্ড, আমি বুঝতে পারি ওরকম একটা কিছু হতে পারে ইন্টেলিজেবল। এই জন্য এপিস্টেমোলজিক্যাল আর ইন্টেলিজেবলের মধ্যে পার্থক্য করেছেন উনি, অ্যাকচুয়াল আর ইন্টেলিজেবলের মধ্যে। তাই বলছেন ওই এম্পিরিসিজমের কথাটা একদম ঠিক হতো যদি ওই যেগুলো এই আমাদের রেগুলেটিভ প্রিন্সিপাল আমাদের যেটা শেখায় সেটা যদি থিং ইন ইটসেলফ সম্পর্কে হতো, তাহলে একদম ঠিক কথা বলেছে। কথাটা যেন অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি মনে হয়, কারণ এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডটা থিং ইন ইটসেলফ হবে কি করে? দুটো ওয়ার্ল্ড তো আলাদা। কিন্তু ওই ইফটা খুব ইম্পর্টেন্ট, যদি হতো। কিভাবে বুঝবে? যেমন ভাবে এম্পিরিসিস্টরা বলেছেন, মানে দুটো ওয়ার্ল্ড আলাদা নয়, তাহলে আমরা কখনোই ফাইনাল কজে গিয়ে পৌঁছাতে পারতাম না। কিন্তু একটা জায়গায় এম্পিরিসিস্টদের অসুবিধা হয়ে যাচ্ছে, মানে ভুল করে ফেলছেন তারা। কোন জায়গাটায়? তারা ওই অ্যাকচুয়াল আর ইন্টেলিজিবলের পার্থক্যটা করছেন না। মনে করছেন যেটাই অ্যাকচুয়াল সেটাই ইন্টেলিজিবল। অ্যাকচুয়ালের বাইরে আমরা ভাবতে পারি না, কিন্তু অ্যাকচুয়ালের বাইরে আমরা ভাবতে পারি। কান্ট বলবেন ভাবতে বাধ্য। যেমন তুমি এখনই অ্যাকচুয়ালের বাইরে ভাবছিলে যে মাছিদের ওয়ার্ল্ডটা তো অন্যরকম হতে পারে, সেখানে আল্ট্রাভায়োলেট আছে। আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি, দেখো সোনোগ্রাফি, গ্রাফি গ্রাফাইট থেকে এসছে, গ্রাফাইট কয়লা যা দিয়ে লেখে। ওই জন্য পেন্সিল গুলোকে, উডেন পেন্সিল গুলোকে বলা হয় গ্রাফিক পেন্সিল, গ্রাফাইট পেন্সিল বলা হয়। কয়লা দিয়ে লিখি আমরা আসলে, প্রত্যেকে এসছে গ্রাফি। সোনোগ্রাফি, সোনোটা তো সোনার তো সাউন্ড, সাউন্ডের ছবি, একদম তাই। ওই ডলফিনরা সাউন্ডের ছবি দেখে, আমরা সাউন্ড শুনি, ছবি দেখতে পাই না। তখন সায়েন্টিস্টরা ভাবলেন এক্সটেনশন করে, কেননা আমরা সাউন্ডের ছবি বানিয়ে ফেলি, আল্ট্রাসোনোগ্রাফি বানিয়ে ফেললেন, সাউন্ডের ছবি হয়ে গেল। কাজে আমরা ওদের ওয়ার্ল্ডটাকে আমাদের ওয়ার্ল্ডে ট্রান্সলেট করে নিই। ডলফিনরা এই যে নেভিগেট করে, বা একটা বাদুড় নেভিগেট করে, অন্ধকারের মধ্যে একটা জঙ্গলের মধ্যে উড়ে চলে যাচ্ছে, কোথাও তো ধাক্কা খাচ্ছে না। কি করে করে সেটা? কোনো আলো নেই, অন্ধকার জঙ্গল, অমাবস্যার রাত্রে, ঘন জঙ্গল, তার ভেতর উড়ে ঠিক জায়গায় চলে যাচ্ছে, ধাক্কা তো খেয়ে পড়ে যাওয়ার কথা, পড়ছে না। কারণ কি? ও একটা মুখ থেকে সাউন্ড বের করে, যেটাতে ও ওই দূরত্ব, তার দূরত্ব, বস্তুর দূরত্ব কোথায়, কিরকম বস্তু আছে, উঁচু নিচু সব ওরা বুঝতে পারে, পুরো ম্যাপটা দেখতে পায়।
তোমরা যেমন ওই 3D ছবি দেখো, অনেক সময় কম্পিউটারে গ্রাফিক্স দেখো, সেই একটা কিরকম নেট নেট মতন উঁচু নিচু করে একটা ছবি দেখায় কোনো কিছু 3D গ্রাফিক্সে। ওই রকম ভাবে ওরা জিনিসটাকে দেখতে পায়, জায়গাটা উঁচু ওই জায়গাটা নিচু, ওরকম ভাবে ওরা দেখতে পায় বা বুঝতে পারে। ওরা কি করে আমরা জানতে পারবো না, কিন্তু ওরা ওই জিনিসটা ওরকম একটা কিছু হয়। আমরা আমাদের ভাষায় ট্রান্সলেট করে বলি বুঝতে, দেখতে পায়। ওরা কি করে তো আমরা কোনোদিন তো আমি ডলফিন হতে পারবো না, জানতেও পারবো না, কিন্তু আমাদের ভাষায় আমরা ওই ছবি সাউন্ডটা যেন ওরা দেখতে পায়। তুমি চিন্তা করো যে একটা আউল কত উপরে, একটা পেঁচা কত উপরে বসে রয়েছে, জঙ্গলে পাতা টাতার মাঝখানে একটা ছোট্ট একটা ইঁদুর সামান্যতম মুভমেন্ট করছে, ও পিন পয়েন্ট করে সেই জায়গায় গিয়ে ধরে নিয়ে চলে আসে। আমরা হলে বন্দুক বের করব, কামান বের করব, জায়গাটা পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, কত কিছু করব ওই ইঁদুরটাকে শেষ করবার জন্য। ও পিন পয়েন্ট করে ওকে ধরে ফেলতে পারে ওখানে। এটা ওর আছে। এটাকে কান্টের ফিলসফিতে কিন্তু এটাকে অস্বীকার করা হচ্ছে না। এগুলোর পসিবিলিটি আমাদের ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে পড়ে। যে ট্রান্সলেট করে ফেলতে পারছি, তখন আমার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে চলে এলো ট্রান্সলেট করে। যখন আল্ট্রাসোনোগ্রাফি করে ফেললাম, তখন তো আমি ভিজুয়ালাইজ করছি, তখন আর ইন্টেলিজিবল ওয়ার্ল্ড নয়, অ্যাকচুয়াল ওয়ার্ল্ডেই পড়ে গেছে। কিন্তু যখন আমি প্রথম সোনোগ্রাফির কথা ভাবছি, সেটা তো ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, এটা পসিবল। কিন্তু এবার সমস্যা হলো যে এমপিরিসিজমের ওই পর্যন্ত তো ঠিক আছে, মানে অ্যান্টিথিসিসের ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার পরের অংশটা কি হবে? যদি আমরা কি ভাবতে পারি এক্সপিরিয়েন্সের বাইরেও একটা ওয়ার্ল্ড আছে? কান্ট বলছেন হ্যাঁ পারি, এটা খুব কনসিস্টেন্ট, এর মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নেই। তাহলে এমপিরিসিজমের একটা লিমিটেশন চলে আসে, ওটাই আলটিমেট ওয়ার্ল্ড নয়। তাহলে ইট ইজ অলসো পসিবল দ্যাট দেয়ার ইজ এ ফার্স্ট কজ, যেই কজটা এবং ফ্রিডম, কজ আর ফ্রিডম এই দুটো ইম্পর্টেন্ট, নেসেসারি বিইং আর ফ্রিডম এই দুটো আছে। আছে বলে প্রমাণিত না, পসিবিলিটি আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। পসিবিলিটি আছে, এই দুটো পসিবল। এবং এই নেসেসারি বিইং যেহেতু এম্পিরিক্যাল নয়, সেহেতু এই কজাল চেইনের মধ্যে পড়ে না। কিন্তু সেই প্রশ্নটা থেকে গেল। এই পর্যন্ত কান্টের উত্তর কজাল চেইনের মধ্যে পড়ে না। আমি জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বই থেকে। এই পর্যন্ত কান্টের উত্তর। অ্যান্টিথিসিসের দিকটা কি ছিল? অ্যান্টিথিসিসের দিকটা ছিল যে এই নেসেসারি বিইংটা কি এই ওয়ার্ল্ডের পার্ট হিসেবে কারণ, নাকি এই ওয়ার্ল্ডের বাইরে হিসেবে কারণ? আমি সংক্ষিপ্ত করে বলছি, আরো ভাগ আছে, কিন্তু আরো কোটি আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলছি। পার্ট হিসেবে কারণ হলে তো কজাল চেনের মধ্যে পড়ে, আর যদি বাইরে রাখো নেসেসারি বিইং কে, তাহলে কোনো একটা পার্টিকুলার টাইমে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করেছে, সেই আবার কজাল চেনের মধ্যে চলে আসবে। এটা ছিল আর্গুমেন্ট। আর্গুমেন্টটা ভ্যালিড যদি এই কজালিটিকেই আমি আলটিমেট কজালিটি হিসাবে ধরি, তাহলে ভ্যালিড। ওরকম নেসেসারি বিইং থাকতে পারে না, সেটাই কজাল চেনের মধ্যেই পড়ে যাবে। কিন্তু যদি আমরা এটা তো আমরা ভাবতে পারি যে এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডটাই একমাত্র ওয়ার্ল্ড নয়, তাহলে সবকিছু যে কজাল চেনের মধ্যে পড়তে হবে তার কোনো মানে নেই। আমরা এমন কজেশনের কথা ভাবতে পারি, সেটা অ্যাকচুয়াল আছে বলছি না, যেটা নেসেসারি এক্সিস্টেন্স ভাবতে পারি, নেসেসারি বিইং যেটা এই কজাল চেনের মধ্যে নেই। এমন ফ্রিডমের কথা ভাবতে পারি যেটা এই কজাল চেনের মধ্যে পড়ে না, কিন্তু কজ করে, এটা ভাবতে পারি।
এখানে আরেকটা সমস্যা আছে। কান্ট বলেছিলেন এই জাতীয় চিন্তা ইনভ্যালিড, আগে বলেছিলেন। কোনো ক্যাটেগরিকে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড এর বাইরে অ্যাপ্লাই করলে সেটা ইনভ্যালিড। তাহলে এখানে আবার কি করে ভ্যালিড হলো? কান্ট তো ভ্যালিড বলছেন না অ্যাপ্লিকেশনটা। কাজে এখানে কোনো নলেজ হয় এটা বলছেন না, বলছেন এটার পসিবিলিটি আছে। আর এখানে আমরা আসলে কি বুঝতে পারবো তাহলে? সেখানে সেখানে তো ইনটুইশন নেই সেই ওয়ার্ল্ডে। তাহলে সেই ওয়ার্ল্ডটাকে বুঝতে হবে পিওরলি কনসেপ্ট আর কনসেপ্টের মধ্যে সম্বন্ধ দিয়ে। এই যে ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, সেখানে আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলে যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের কি হয়, কনসেপ্টের সঙ্গে ইনটুইশনের একটা সম্বন্ধ হয়। ব্রাউনের সঙ্গে টেবিলের কনসেপ্টের একটা সম্বন্ধ হয়, বা ব্রাউন কালারটার সঙ্গে ব্রাউননেসের একটা সম্বন্ধ হয়। নৈয়ায়িকরা খুব সুন্দর করে বলেন যে একটা মানে বিশেষ্য থাকে, তার সঙ্গে একটা বিশেষণ থাকে। ইদম, ইদম বুঝতে গেলেও একটা বিশেষণ লাগে, ইদন্তা, ইদন্তা যুক্ত ইদম। রজতম, রজতম বুঝতে গেলেও তার সঙ্গে ওইটা লাগে, একটা বিশেষণ লাগে। আবার এটা কোথায় থামবে সেটারও একটা নিয়ম বলেছেন। অনুল্লিখ্যমান জাতি বা অখণ্ড উপাধি হলে সেটার আর বিশেষণ লাগে না। সে নিয়মটা এখানে ব্যাখ্যা করছি না, সেটা একটু ন্যায়ের দিকে চলে যাবে। সেখানে বিশেষণ লাগে না, কিন্তু কান্ট কত দূর পর্যন্ত এই দিকে ভাবতে পারেননি। এই পর্যন্তই ভাবছেন যে একটা বিশেষণ দিয়ে আমরা বুঝি, কিন্তু একটা জায়গায় যে বিশেষণ লাগে না সেটা নৈয়ায়িকরা অতদূর গিয়ে ভেবেছেন, সেটা কান্ট ভাবেননি। সেটা কোথায় লাগে না, সেটা অনুল্লিখ্যমান জাতি বা অনুল্লিখ্যমান অখণ্ড উপাধি হলে সেখানে আর বিশেষণ দিয়ে বুঝতে হয় না, ওটা বিশেষণ ছাড়াই বোঝা যায়। কিন্তু এখানে বিশেষণ লাগে, তাহলে একটা ক্যাটেগরি লাগিয়ে বা কনসেপ্ট লাগিয়ে আমি পার্টিকুলারকে বুঝছি, পার্টিকুলার আর জেনারেল, পার্টিকুলারকে কনসেপ্ট লাগিয়ে বুঝছি। কিন্তু ওই ওয়ার্ল্ডে, ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে শুধু জেনারেলই আছে, ওখানে তো পার্টিকুলার নেই। পার্টিকুলার তো ইন্টুইশনে দেয়, আমরা প্রথমে বলে এসেছিলাম সেন্সিবিলিটি ইন্টুইশনের সঙ্গে যুক্ত আর ইন্টুইশন পার্টিকুলার দেয়। আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্টের সঙ্গে যুক্ত, কনসেপ্ট জেনারেল। ওই ওয়ার্ল্ডে তো শুধু কনসেপ্টই অ্যাপ্লাই হবে, আর কিছুই হবে না। ইন্টুইশন তো ওখানে নেই, ওখানে সেন্স কাজ করে না। কাজেই ওই ওয়ার্ল্ডে শুধু কনসেপ্টের সঙ্গে কনসেপ্টের সম্পর্ক, সম্বন্ধ দিয়ে আমরা বুঝি। এই জন্য কান্ট এমপিসিস্টদের এক জায়গায় অ্যাপ্রিসিয়েট করছেন যে তাদের মতটা যেহেতু এক্সপিরিয়েন্সে অ্যাঙ্কার্ড এবং এক্সপিরিয়েন্সের মধ্যেই লিমিটেড, সেহেতু তাদের ক্ষেত্রে এই জাতীয় ফ্যালাসি হয় না। এখন কনসেপ্টের সঙ্গে কনসেপ্টের সম্বন্ধ নিয়ে যদি তুমি আলোচনা করতে থাকো, অসংখ্য পসিবিলিটি উৎপন্ন হবে। আমরা জানি জাস্ট দুটো যদি থাকে অল্টারনেটিভ, তাহলে চারটে পসিবিলিটি হয়। তোমরা ট্রু ফলস ধরে দেখেছো, চারটে পসিবিলিটি হয়। এখন এরকম যদি অসংখ্য কনসেপ্ট হয় তাহলে তো অসংখ্য পসিবিলিটি হবে। এবং আমরা জানি যে ওরকম দুটো থাকলে চারটে পসিবিলিটি হয়, তিনটে থাকলে কটা যেন হয়, তিনটে থাকলে 16টা পসিবিলিটি হয়। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 4 8, 8টা পসিবিলিটি হয়। তাহলে 2 টু দি পাওয়ার n, এটা আমরা শিখেছিলাম লজিকে। যদি শুধুমাত্র দুটো ভ্যালু থাকে, ট্রু মানে ট্রুথ আর ফলসিটি, বেশি ভ্যালু থাকলে আরো বেশি হবে। তাহলে ওখানে 8টা পসিবিলিটি পেলাম তিনটে দিয়ে।
এখন এইভাবে তোমার এগোবে। ভ্যালু যদি 3টে হয়ে যায়, 2 এর জায়গায় ওটা 3 হয়ে যাবে, টু দি পাওয়ার n হয়ে যাবে। এখানে তাহলে এখানে যদি অনেক নাম্বারের হয়, তাহলে সেখানে ওই অনেক টু দি পাওয়ার n হয়ে যাবে। সাংঘাতিক একটা পসিবিলিটির ওয়ার্ল্ড হয়ে যাবে। কিন্তু সব ওয়ার্ল্ডই তো অ্যাকচুয়াল হতে পারে না। এই সমস্যাটা গোড়া থেকেই কেটে দিচ্ছেন এম্পিরিসিস্টরা, কারণ ওরা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডেই অ্যাঙ্কার্ড এবং এম্পিরিক্যাল ওয়ার্ল্ডেই কনফাইন্ড। কিন্তু কান্ট বলছেন এই ইন্টেলিজিবল ওয়ার্ল্ডটাকে বাদ দেওয়া তো যায় না, এটা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি, এটা একটা পসিবিলিটি। তাহলে কান্ট অনেকগুলো পসিবিলিটি এমন বলছেন যেটা একটা পসিবিলিটি, এরকম আরো পসিবিলিটি থাকতে পারে, কিন্তু এই পসিবিলিটিটা আমাদের কাছে খুব রেলেভেন্ট, তাই এই পসিবিলিটি নিয়ে আলোচনা করবেন উনি। যেটা ওপেন রাখলেন কান্ট এখানে কায়দা করে, নেসেসারি বিইং আর ফ্রিডমের পসিবিলিটি ওপেন রাখলেন, অ্যাকচুয়ালিটির কথা বললেন না। অ্যাকচুয়ালিটি করতে গেলেই তুমি ওই থিওলজিক্যাল আর্গুমেন্টের যে সমস্যাগুলো রয়েছে, যেটা আমরা পরে আলোচনা করব, সেই সমস্যার ট্র্যাপে পড়ে যাবে। কিন্তু এই পসিবিলিটি দিয়েই কিন্তু উনি মেটাফিজিক্স অফ মরালস করবেন এই পসিবিলিটির উপর দাঁড়িয়ে। তিনি দুরকম মেটাফিজিক্সের কথা বলেছেন, একটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল, একটা ট্রান্সেন্ডেন্ট। এখন এটা একদিক থেকে ভাগ, এই ভাগটা আমরা একেবারে গোড়ার দিকে বলেছিলাম যে উনি ট্রান্সেন্ডেন্টাল মেটাফিজিক্স মানেন, ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স মানেন না। ট্রান্সেন্ডেন্টালটাকে অনেক জায়গায় ইমানেন্ট বলা হয়েছে। ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স আর একটা বলছেন মেটাফিজিক্সের দুটো ডোমেইন আছে, একটা হচ্ছে মেটাফিজিক্স অফ নেচার, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, মেটাফিজিক্স অফ নেচার। আরেকটা হচ্ছে মেটাফিজিক্স অফ মরালস। কান্টের একটা বই আছে, তোমরা জানো, ফাউন্ডেশনস অফ দ্য মেটাফিজিক্স অফ মরালস, গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য মেটাফিজিক্স অফ মরালস। সেখানে ওই মেটাফিজিক্সটা নিয়ে আলোচনা করবেন। ওই মেটাফিজিক্সটার উৎসটা কি? উৎসটা কিন্তু ওই ট্রান্সেন্ডেন্ট মেটাফিজিক্স, যেটা সম্পর্কে আমাদের জ্ঞান হয় না, কিন্তু যেটা ইন্টেলিজিবল, যেটা আমরা বুঝি না এরকম কথা বলছেন না। জ্ঞান হওয়া আর বোঝার মধ্যে কান্ট পার্থক্য করেছেন। অদ্বৈত বেদান্তে খুব সুন্দরভাবে বলা হয়েছে জ্ঞান বস্তুতন্ত্র, একদম শব্দটাই এটা ব্যবহার করা হয়েছে, খুব সুন্দরভাবে বলেছে। কিন্তু ভাবনা হচ্ছে ব্যক্তিতন্ত্র। মানেটা কি? বস্তু যেমন সেই অনুসারে জ্ঞান হয়। তুমি টেবিলটাকে হাতি দেখতে পারো না, টেবিলটাকে টেবিলই দেখতে হবে। বস্তুটা যেমন তেমনই তোমার জ্ঞান হবে। অনুমান করলেও তাই হবে, বস্তু যেমন ধোঁয়া দেখলে তোমার বর্ণিলই জ্ঞান হবে। ধোঁয়া দেখলে তোমার জলের জ্ঞান হবে না। এটা বস্তুতন্ত্র, বস্তু অনুসারে হয় জ্ঞানটা। ভাবনা ব্যক্তিতন্ত্র। তুমি ভাবো না আকাশ কুসুম ভাবো, রুমালটা হয়ে গেল বেড়াল, তুমি ভাবো না। অনেক কিছু ভাবতে পারো, আকাশের গায়ে যেমন টক টক গন্ধ, তুমি ভাবো। এটা কিন্তু ব্যক্তিতন্ত্র। কান্ট বলছেন ঠিক একইভাবে
যে জ্ঞানটা বস্তুতন্ত্র, কারণ ওটাই কিসের সঙ্গে কি করে অ্যাঙ্কার্ড হয়, বস্তুর সঙ্গে অ্যাঙ্কার্ড হয় উল্টো দিক থেকে, যদিও জ্ঞানের দিক থেকে বস্তু আসে তবুও অ্যাঙ্কার্ড হয় ইনটুইশন দিয়ে। ইনটুইশন আছে বলেই তোমার জগতের সঙ্গে জ্ঞানটা জুড়ে যায়। যেখানে ইনটুইশন নেই সেখানে তোমার জ্ঞান হবে না, কিন্তু সেখানে তোমার ভাবনা পৌঁছাতে পারে, তাই সেটা ইন্টেলিজিবল বা ভাবনার জগৎ, বোধের জগৎ। ইন্টেলিজিবল বাংলা করলে বোধগম্য, এরকম একটা মানে দাঁড়ায়। বোধগম্য জগৎ আমি বুঝি কিন্তু জানি না, কারণ ইনটুইশন নেই। জানি না তো একটাই কারণ, ইনটুইশন নেই, ইনটুইশন হয় না। সেইটার থেকে তিনি মেটাফিজিক্স অফ মোরালস করবেন। এবার একটুখানি অল্প কয়েক মিনিটে আমি বইয়ের রেলেভেন্ট সেকশনটার একটা প্যারাগ্রাফ কি দুটো প্যারাগ্রাফ বলি তোমাদের, বাকিটা তোমরা পড়ে নিও, কারণ এতগুলো কথা বইয়ের মধ্যে লুকিয়ে আছে। আমি বলে দিলাম সামারিটা, কিন্তু প্রত্যেকটা লাইন ধরে পড়তে গেলে অনেক সময় লাগবে। একটু একটা দুটো প্যারাগ্রাফ তোমাদের বই থেকে বলি। জায়গাটা হচ্ছে, দাঁড়াও একটু বইটা খুলি। বইয়ের কথাগুলো মনে থাকে, লেখাগুলো তো আর মুখস্থ থাকে না, বই দেখে বলতে হয়। ওই আগের সংস্কৃত লোকেরা তো বই ধরে মুখস্থ রাখতেন লেখাগুলো, আমরা তো এখন সেই ট্র্যাডিশনে নেই, শ্রুতির ট্র্যাডিশনে নেই। এটা হচ্ছে A559 B587 page 546 section 4 solution of the cosmological idea of the totality of dependence of appearances regarding their existence in general. In the preceding number, we considered the changes in the world of sense in their dynamical series. তার চেঞ্জ নিয়ে আমরা আগেরটা আলোচনা করেছি, যেখানে ওই ফ্রিডম নিয়ে আলোচনা করা হচ্ছিল, where each is subordinated to another as its cause. ওখানে একটা সাবঅর্ডিনেশনের রিলেশন আছে, যে একটা কজ এফেক্ট রিলেশন আছে, এফেক্টটা সাবঅর্ডিনেট। Now this series of states serves only to lead us to an existence that could be the highest condition of everything alterable. তাহলে এর থেকে আমরা ওই একটা হাইয়েস্ট বিং এ যেতে পারি, যেটা আলটিমেট কজ অফ এভরিথিং যেতে পারি, নেমলি টু দ্য নেসেসারি বিইং। আমরা নেসেসারি বিইং এ পৌঁছাতে পারি। Here we deal not with unconditioned causality. Unconditioned causality নিয়ে এখানে আমরা কিন্তু আলোচনা করছি না, but with unconditioned existence. Unconditioned existence নিয়ে আলোচনা করছি। আনকন্ডিশনড এক্সিস্টেন্স আছে কিনা দুটোর মধ্যে তাহলে একটু পার্থক্য করে নিলে কান্ট। আনকন্ডিশনড কজালিটিটা নিয়ে আগেরটায় আলোচনা করা হয়েছিল, যেখানে কজালিটি ফ্রম ফ্রিডম এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আনকন্ডিশনড এক্সিস্টেন্স আছে কিনা এটা এখানে মূল বক্তব্য। অফ দ্য সাবস্টেন্স ইটসেলফ, তাহলে সাবস্টেন্সের কনসেপ্টটা এক্সটেন্ডেড হচ্ছে নুমেনাল ওয়ার্ল্ডে, সাবস্টেন্স ইটসেলফ। Thus the series we have before us is really only a series of concepts and not of intuitions. তাহলে বুঝতে পারছো এখানে একটা কান্ট একটা লেভেল ওপরে চলে গেলেন, বলছেন এখানে আমরা শুধু কনসেপ্টের লেভেলেই আলোচনা করছি, ইনটুইশন আর নেই, সরি ইনটুইশন আর নেই, কারণ ওই লেভেলে গিয়ে ইনটুইশনকে আর পাবে না। কিরকম কায়দা করে উনি লাফিয়ে
এম্পিরিক্যাল ওয়ার্ল্ড থেকে ওই ওয়ার্ল্ডে চলে যাচ্ছেন। প্রত্যেকটা জায়গায় এখানে চেপে ধরা যায় কান্টকে। ওই দাস বললেন, দাস মানে দেয়ারফোর, দেয়ারফোর, কিন্তু দেয়ারফোরটা সত্যি কি লজিক্যালি ফলো করে? লজিক্যালি ফলো করে না, এটা খুব স্পষ্ট। Thus, the series we have before us is really only a series of concepts and not of intuitions. Insofar as, ওখানে আবার একটা রাইডার দিচ্ছেন, insofar as one intuition is the condition of another. ওটা যেহেতু আনকন্ডিশনড, তাহলে সেটা শুধু কনসেপচুয়াল বুঝতে হবে। ইনটুইশনের লেভেলে হলে একটা ইনটুইশন আর একটা ইনটুইশনের কন্ডিশন, তাহলে সেটা কন্ডিশনড হয়ে যাবে। তাহলে ওটা শুধু ইনটুইশনের লেভেলে হতেই পারে না, ওটা কনসেপচুয়াল লেভেলে। কান্টের যুক্তি এই দিক দিয়ে চলছে। One easily sees, however, that since everything in the sum total of appearances is alterable, যা কিছু আমাদের অ্যাপিয়ারেন্সে আসে, অ্যাপিয়ারেন্স কথার মানে কি আমরা প্রথমেই শিখেছিলাম, সেগুলো সবই alterable, changeable, hence conditioned in its existence. তাই সেগুলো conditioned in its existence. তাহলে আমাদের এক্সপিরিয়েন্সে কোনো নিত্য বস্তু আসে এরকম কান্ট মানেন না। কোনো মিউটেবল বস্তু আসে এরকম কান্ট মানেন না। দেখো, অল্টারেবল, এভরিথিং ইজ অল্টারেবল। তাহলে আমি এক্সপিরিয়েন্সে মনুষ্যত্বকে জানি, সংযুক্ত সমবায় সম্বন্ধে, এটা কান্ট মানবেন না। বৈশেষিকরাও এরকম বলেন। নৈয়ায়িকদের সাথে এখানে ভিন্ন মত পোষণ করে। নৈয়ায়িকরা বলেন জাতিকে অভিজ্ঞতা দিয়ে জানা যায়, প্রত্যক্ষে জানা যায়। বৈশেষিকরা বলেন ওটা জাতিকে প্রত্যক্ষে জানা যায় না, অনুমান করতে হয়। কান্টের ক্ষেত্রেও সেরকম, প্রত্যক্ষে যা আসবে তাই পরিবর্তনশীল, অল্টারেবল, hence conditioned in its existence. There could not be any unconditioned member anywhere in the series of dependent existences whose existence would be absolutely necessary. তাহলে অ্যাবসলিউট নেসেসারি কোনো বস্তু আমাদের এক্সপিরিয়েন্সে তাহলে ধরা পড়বে না, কারণ সবই তো কন্ডিশনড। and hence that, এইবার মজার টুইস্টটা, that if appearances were things in themselves, অ্যাপিয়ারেন্স গুলোই যদি সৎবস্তু হতো, যেমন ভাবে এমপিরিসিস্টরা বলেন, এই কথাটা বুঝতে আদারওয়াইজ একটু হিস্ট্রি না জানলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ওই হিস্ট্রিটা যেটা আমি তোমাদের গল্প করে বললাম, অ্যাপিয়ারেন্সটাই আসলে আলটিমেট রিয়েলিটি, ওর বাইরে রিয়েলিটির কথা আমরা বলবো না। তাহলে if appearances were things in themselves, and so just for this reason their condition always belong to one and the same series of intuitions, তাদের কন্ডিশন গুলো একই সিরিজের মধ্যে, ইনটুইশনের মধ্যেই যদি থাকে, তাহলে কি হবে? then a necessary being could never occur as a condition. তাহলে নেসেসারি বিইং বলে কেউ কিছু থাকতে পারবে না, সবই কন্ডিশন হয়ে যাবে একই সিরিজের মধ্যে সব। কান্ট বলতে চাইছেন একই সিরিজের পড়ে না, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনাটা আছে, of the existence of appearance in the world of senses. But the dynamical regress has in itself this peculiar feature, distinguishing it from the mathematical one. একটা ফিচার আছে ডাইনামিক্যাল, ডাইনামিক্যাল মানে কজাল। এই কথাটা তোমরা আগে বারবার পেয়েছো, ডাইনামিক্যাল কথাটা, এটা কজাল, মেইনলি কজাল, প্রাইমারিলি কজাল। তার মধ্যে ম্যাথমেটিক্যাল, ওই প্রথম দুই রকমের গ্রুপটাকে উনি যে চার্টটা বানিয়েছিলেন, চারটে গ্রুপে বারবার ইউজ করছিলেন। প্রথম দুটোকে বলেছেন ম্যাথমেটিক্যাল, পরের দুটোকে বলেছিলেন ডাইনামিক্যাল। ডাইনামিক্যাল মানে কজাল, অ্যাকচুয়াল, এগুলোকে ডাইনামিক্যাল বলছেন। আর ম্যাথমেটিক্যাল ওইগুলো ম্যাথমেটিক্যাল, যেগুলো অ্যাবস্ট্রাক্ট। ডাইনামিক্যালের বৈশিষ্ট্য কি? দ্যাট সিন্স দ্য ল্যাটার really has to do only with combination of parts
into a whole. দেখো ল্যাটার বলতে ম্যাথমেটিক্যালটার কথা বলছি। ম্যাথমেটিক্যালটা কি হয়, যখন আমি কোনো একটা সংখ্যা ভাবি, আইদার হোলের একটা পার্ট হিসাবে ভাবি, আলাদা করে ভাবি, বা কি বলবো যে পার্ট গুলোকে হোল করে বুঝি। যেমন 7 আর 5-কে হোল করে বুঝলাম 12। সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা পার্টটাকে আলাদা করে বের করে নিলাম, সেভাবে বুঝি। হয় যোগ করি, নয় বিয়োগ করি, হয় গুণ করি, নয় ভাগ করি, হয় টোটালিটি থেকে আলাদা করি, নাহলে আলাদা গুলোকে টোটাল করে দিই, এই করি, এইটাই তো করি, আর কিছু করি না। Do only with the combination of part into a whole or with the dissolution of the whole into its parts. The condition of this series, এইবার this series বলতে ডাইনামিক্যাল যে সিরিজ, মানে causal series, always have to be seen as part of it. ডাইনামিক্যাল সিরিজটা কিন্তু ওই রকম নয়, ওটা সিরিজটারই পার্ট। কেন এই কথাটা বলছেন? পার্টস অফ ইট, হেন্স অ্যাজ বিইং অফ দ্য সেম কাইন্ড, দ্য কোথায় গেল, always have to be seen as part of it, and hence as being of the same kind, and consequently as appearances, whereas in the former regress, which has to do not with possibility of an unconditioned whole or an unconditioned part of a given whole, but with the derivation of a state from its cause, or of the contingent existence of a substance itself from the necessary existence of one, the condition need not necessarily constitute one empirical series along with the conditioned. দুটোর মধ্যে পার্থক্য কি হলো দেখো, ওইটার ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমার সিরিজটা মানে আমি আলাদা করে ভাবতে পারি। 7 আর 5 যোগ করে হোলকে পেয়ে গেলাম, ব্যাস, ফুল স্টপ। আবার 7 বিয়োগ 5 2, বিয়োগ করে আমি অংশটাকে পেয়ে গেলাম। কিন্তু এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, এই ক্ষেত্রে তুমি ওই রকম ভাবে যোগ বিয়োগ করে পুরোটাকে একটা পেয়ে ফুল স্টপ পাবে না। এখানে তুমি ওই আনকন্ডিশনড এর খোঁজে যাবে, কারণ এই 7 আর 5 যোগ 12 এটার সঙ্গে টোটাল ম্যাথমেটিক্যাল সিরিজটা ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। এটা দেখো 1 2 3 4 আছে, কিন্তু 7 আর 5 12 এটা কিন্তু এই সিরিজটার পার্ট নয়। কারণ এখানে খুব ক্রিটিক্যালি কথাটা বলছেন, কিন্তু কথাটা এরকম, মানে সিরিজটার মধ্যে কোথাও 7 আর 5 12 এটা নেই, 1 2 3 4 5 6 এরকম করে আছে, ওই জিনিসটা নেই। কিন্তু তার মানে 7 যোগ 5 12 এটা কিন্তু সিরিজটাকে কনস্টিটিউট করে না। কজালিটির ক্ষেত্রে যে কোনো ইভেন্ট সিরিজটার একটা কনস্টিটিউয়েন্ট পার্ট। 7 যোগ 5 12 এর কন্ডিশন তোমায় খুঁজতে হয় না, কিন্তু কারণ সেটা সেই সিরিজের পার্ট নয়। কিন্তু এখানে তোমায় কন্ডিশন খুঁজতে হয়, কারণ এটা সিরিজের পার্ট এবং কন্ডিশন। এটা শুধু পার্ট আর হোলের সম্বন্ধ নয়, এখানে আরেকটা সম্বন্ধ আছে, কন্ডিশনের সম্পর্ক। 1 2 এর কন্ডিশন নয়, 2 3 এর কন্ডিশন নয়, কিন্তু এখানে বিং দ্য কন্ডিশন এই রিলেশনশিপটা আছে, সেই জন্য তোমায় যেতে হবে। Therefore, there remains only one way out of the apparent antinomy lying before us, since namely
both the conflicting propositions can be true at the same time. এই দেখো এখানে কথাটা একদম বলে দিলেন, দুটো প্রপোজিশনই ট্রু, থিসিসটাও ট্রু, অ্যান্টিথিসিসটাও ট্রু, একই সঙ্গে হতে পারে, ইন ডিফারেন্ট রিলেশনগুলো আলাদা হবে। In such a way that all things in the world of sense are completely contingent, hence having always only an empirically conditioned existence। তাহলে আমাদের এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডে সবকিছুই কন্ডিশনড এবং সেখানে এম্পিরিক্যালি কন্ডিশনড এক্সিস্টেন্স আছে সেগুলো। There nevertheless occurs a non-empirical condition of the entire series। তাহলে সেখানে একটা নন এম্পিরিক্যাল কন্ডিশনও থাকতে পারে, আছে বলে বলছেন, দ্যাট ইজ অ্যান আনকন্ডিশনালি নেসেসারি বিইং। তাহলে আনকন্ডিশনালি নেসেসারি বিইং আছে বলে দিলেন এখানে। পরে বলবেন না না বাবু ভুল বলেছি, আছে আমি বলতে চাইনি, আমি আসলে বলতে চাইছি সম্ভব, কিন্তু বলার ঝোঁকটা বুঝতেই পারছো কোন দিকে আছে। আবার পড়ছি, দেয়ার নেভারদিলেস occurs a non-empirical condition of the entire series, that is an unconditionally necessary being. For this an intelligible condition, for this as an intelligible condition, সেই কন্ডিশনটা কিরকম? ইন্টেলিজিবল কন্ডিশন, এম্পিরিক্যাল কন্ডিশন নয়। would not belong to the series as a member of it। এটা যেহেতু ইন্টেলিজিবল এম্পিরিক্যাল নয়, তাহলে এম্পিরিক্যাল সিরিজে এটা থাকবে না। not even as the supreme number at all, supreme number, not even as the supreme member at all, সুপ্রিম মেম্বার হিসাবেও থাকবে না, কারণ সুপ্রিম মেম্বার বলে তো কিছু হতে পারে না, সেটাই আর্গুই করে এসছেন। and would not make any member of the series unconditionally necessary। এই কথাগুলো আগে বলে এসছেন, কোন মেম্বারকেই আনকন্ডিশনালি নেসেসারি করে না। তোমার এক্সিস্টেন্সটা আনকন্ডিশনালি নেসেসারি নয়, কিন্তু তোমার সব কজ যদি দিয়ে দেওয়া হয় তাহলে তোমার এক্সিস্টেন্সটা নেসেসারি, কন্ডিশনালি তুমি নেসেসারি বিইং। কিন্তু মানে নেসেসারি বিইং মানে এই ওয়ার্ল্ডে নেসেসারি বিইং, অ্যাবস্ট্রাক্টলি লজিক্যালি নেসেসারি নয়, ফ্যাকচুয়ালি নেসেসারি বিইং হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আলাদা করে ভাবলে, আনকন্ডিশনালি ভাবলে তোমাকে, তুমি নেসেসারি বিইং নয়, কন্টিনজেন্ট বিইং। কিন্তু কোনো কিছু উপর থেকে ফেলে দিলে সে পতনটা নেসেসারি নয়, লজিক্যালি নেসেসারি নয়, কিন্তু কজাল কন্ডিশন ভাবলে, গ্র্যাভিটেশনাল পুল ভাবলে, সেটা যে মাটিতে এসে আঘাত করছে সেটা কিন্তু নেসেসারি, কন্ডিশনালি নেসেসারি। তাহলে আনকন্ডিশনালি নেসেসারি এরকম জিনিস পাওয়া যায় না এক্সপিরিয়েন্সে। একটু খেয়াল করলে দেখবে সায়েন্সে যে ল গুলো বলা হয় সেগুলো কিন্তু একটা লেভেল ওপরে উঠে বলা হয়, আনকন্ডিশনাল ল বলা হয়। কি করে বলা হয়? সেগুলোকে এক্সপিরিয়েন্স থেকে অ্যাবস্ট্রাক্ট করে নেওয়া হয়। নিউটন কি বলেছেন? যে কোনো মেটেরিয়াল বডি থাকলে সে যদি রেস্টে থাকে তাহলে সে রেস্টেই থাকবে, আর বাইরের থেকে যদি কোনো কিছুর ইনফ্লুয়েন্স না হয়, কোনো কিছুর ইনফ্লুয়েন্স না হয়, তাহলে সে রেস্টেই থাকবে। আনকন্ডিশনালি বললেন যে রেস্টের জিনিস রেস্টেই থাকবে। একটা ব্র্যাকেটে একটা কথা বলে দিয়েছেন, বাইরে থেকে যদি কোনো কিছু ইনফ্লুয়েন্স না করা হয়, যেটা চলছে সেটা চলতেই থাকবে, সরল রেখা ধরে চলতে থাকবে। আবার ওই বাইরে থেকে যদি কোনো কিছুর ইনফ্লুয়েন্স না আসে, খেয়াল করে দেখো এরকম জিনিস জগতে নেই। নিউটন কোনোদিন দেখেননি এরকম জিনিস। এরকম কোন জিনিস দেখেছেন নিউটন যেটা বাইরে থেকে কখনো ইনফ্লুয়েন্স করেনি? পৃথিবীতে এমন কোন জিনিস আছে যেটা, নিউটন তো স্পেসেও যেতে পারেননি, তো এই পৃথিবীর বুকেই দেখেছেন, কিন্তু বাইরে থেকে এমন কিছু কোনো বস্তু দেখেছেন যে বাইরে থেকে ইনফ্লুয়েন্স করে না? স্পেসেও ইনফ্লুয়েন্স করে, তোমরা জানো স্পেসে চারদিকে ঘোরে,
ইনফ্লুয়েন্স করে, কিন্তু বাইরে থেকে ইনফ্লুয়েন্স করে না এমন কিন্তু কোনো বস্তু দেখেননি। কিন্তু ওটা যে লটা দিচ্ছেন সে লটা কিন্তু ইন্টেলিজিবল ল, আমরা বুঝতে পারি লটা কি বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরকম বস্তু নেই, বাইরে থেকে ইনফ্লুয়েন্স না করা বস্তু কিন্তু নেই। কান্টকে এইভাবে বুঝতে হবে যেটা ইন্টেলিজিবল, কিন্তু ওইটা বুঝি বলে আমি এই ওয়ার্ল্ডটাকে ব্যাখ্যা করতে পারি। ঠিক একইভাবে আমি ফ্রিডম স্যার এই ইন্টেলিজিবিলিটি গুলো কি এভাবে ভাবতে পারি যে ইন্টেলিজিবিলিটিটা এক্সপিরিয়েন্স আর সিরিজ অফ এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আসছে? কান্ট তো সেই একদম শুরুর কথাটা ভাবো, কান্ট তো ওই জায়গাটা বলেছেন যে আমাদের এক্সপিরিয়েন্স না হওয়া পর্যন্ত কিছুই হয় না, এবং সায়েন্টিফিক ল গুলো অবশ্যই অবশ্যই তুমি যে কথাটা বললে যে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই তো আসছে, না হলে এটা আমরা পেলাম কোথায়? আদৌ এই আমাদের নেসেসারি বিইং এর প্রশ্নটা উঠলো কেন? সেটা তো এক্সপিরিয়েন্স থেকেই উঠেছে। কিন্তু তাহলে আনকন্ডিশনাল কথাটা কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লিকেবল? না, অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লিকেবল ওই যে কারণে ওই ল গুলো, নিউটনের ল গুলো তো আনকন্ডিশনাল ল। এখন মানে বস্তু স্থির থাকবে না হলে চলতে থাকবে, এই তো, যেটা চলছে সেটা চলতে থাকবে, যেটা থেমে আছে সেটা থেমে থাকবে, সহজ করে বললে এটা কম হয়। কিন্তু সে কোন বস্তুর ক্ষেত্রে হবে? যে বস্তুটার উপর বাইরের ইনফ্লুয়েন্স নেই, কিন্তু সেরকম বস্তু পৃথিবীতে কিছু নেই, আদৌ ইউনিভার্সে কিছু আছে কিনা সেটা নিয়েও সন্দেহ, হয়তো ইউনিভার্সেও নেই সেরকম বস্তু। এটা ভ্যাকুয়াসলি ট্রু, কিন্তু খুব কাজ করে। কাজে এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক ইন্টেলিজিবল জিনিস ভাবতে পারি, যেগুলো খুব কি বলবো, ইম্পর্টেন্ট। যেমন নিউটনের ল, আমরা ভাবতে এক্সপিরিয়েন্স থেকে ওটা অ্যাবস্ট্রাক্ট করা হয়েছে, ওরকম জিনিস পৃথিবীতে নেই। কেন বলবো? তার কারণ হচ্ছে ওইটা দিয়ে আমি সবকিছু এক্সপ্লেন করে দিতে পারবো। কি এক্সপ্লেন করতে পারবো? কোন গ্রহ নক্ষত্র কোথায় থাকবে এক্সপ্লেন করে দিতে পারবো, কারণ ওটা চলছে, ওটা ওইভাবেই চলবে। এখন আমি তারপরে গ্র্যাভিটেশনাল পুল সেটা কতটা হয় সেটা নিউটন মেপে দিয়েছেন, গ্র্যাভিটেশনাল পুলটা কতটা হয় এটা এক্সপিরিয়েন্স থেকেই মেপেছেন, যে কতটা গ্র্যাভিটেশনাল পুল কিভাবে কাজ করে এক্সপিরিয়েন্স থেকেই মেপেছে। এবার ওটা দিয়ে মাপবো যে বাইরের ইনফ্লুয়েন্স কতটা আছে তার উপর। এবার বাইরের ইনফ্লুয়েন্সটা সেটা মাপতে পারলে, এই দুটো মেপে ফেলতে পারলে, তাহলে ওটা ওর ট্রাজেক্টরিটা আমি মেপে ফেলতে পারবো, কোনো অসুবিধা নেই আমার। এটা তো বেসিক প্রিন্সিপাল। কিন্তু দেখো মূল যে প্রিন্সিপালটা সেটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে পেলেও সেটা কিন্তু ইন্টেলিজিবল প্রিন্সিপাল, সরাসরি এক্সপিরিয়েন্সের জেনারেলাইজেশন নয়, এম্পিরিক্যাল জেনারেলাইজেশন নয়। সব কাককে কালো দেখলাম, এখনো পর্যন্ত যত কাক দেখেছি তাই সব কাক কালো, এরকম জেনারেলাইজেশন নয়। যে এমন সব বস্তু দেখেছি, অনেক বস্তু দেখেছি যার উপর বাইরে থেকে ইনফ্লুয়েন্স করেনি, তারা সোজা রাস্তায় চলছে, সুতরাং বাইরের থেকে ইনফ্লুয়েন্স না করা বস্তু সোজা রাস্তায় চলে, এরকম তো নয়, কারণ ওরকম বস্তু আমি দেখিনি। কিন্তু এটা ডিপেন্ড করছে আমার ওইটার উপরে, আমার এক্সপিরিয়েন্স হওয়ার উপরে ডিপেন্ড করছে। না হলে আমি বস্তুর কথাই ভাবতে পারতাম না, গতির কথাই ভাবতে পারতাম না। বস্তু গতি এগুলো তো আমি এক্সপিরিয়েন্স দিয়ে পেয়েছি বলে আমি ওই লটা বানাতে পেরেছি, কিন্তু লটা কিন্তু ইন্টেলিজিবল ল। কান্ট অবশ্য এটাকে ইন্টেলিজিবল বলবেন না, সিনথেটিক আপনারাই বলবেন এবং সেটাকে আরেকটা অন্যভাবে ব্যাখ্যা দেবেন, আমি বোঝানোর জন্য বললাম। The intelligible condition would not belong to the series of members of it. তাহলে ওই সিরিজের মধ্যে
এবং ওই যে ফ্রিডম, in the case of freedom, the thing itself as cause substantia phenomenon would nevertheless belong to the series of conditions, and only its causality would be thought as intelligible. আবার বললেন এটা, ওই ফ্রিডম থেকে যেটা হবে সেটা, সেই কজটা, সেটা কিন্তু ইন্টেলিজিবল, এটা এম্পিরিক্যাল নয়। তারপরে বলছেন পরের প্যারাগ্রাফে, দ্য রেগুলেটিভ প্রিন্সিপাল অফ রিজন ইন রিগার্ড টু দিস প্রবলেম of ours is therefore that everything in the world of sense has an empirically conditioned existence, and there cannot be an unconditioned necessity in it in regard to any of its properties. তাহলে ওই আমাদের রেগুলেটিভ প্রিন্সিপালটা শুধু ওইটুকুই বলে, আমাদের এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের যা কিছু এক্সপিরিয়েন্স হবে সেগুলো কন্ডিশনড এবং তার এম্পিরিক্যাল কন্ডিশন আছে। এটা এতদূর বলে না যে একটা নন এম্পিরিক্যাল কোনো নেসেসারি বিইং এর কজ, এটা বললে ওটা কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হয়ে যাবে। এটা এতটাও বলে না কোনো ইন্টেলিজিবল বিইং এর কজ নয়, এটাও বলে না। কজ এটা বললে সেটা কনস্টিটিউটিভ হিসাবে ধরা হবে, ভুল হয়ে যাবে। আবার কজ নয় এটাও বলে না, কাজে ওই পসিবিলিটিটা ওপেন। আজকে এখানেই শেষ করি। এই সেকশনের বাকি অংশটুকু তোমরা নিজেরা পড়ে নিতে পারবে, এবার বুঝতে পারবে, মূল কথাটা বলে দেওয়া হয়েছে। এবং এটা বলছেন এটা কিন্তু ট্রান্সেন্ডেন্ট গ্রাউন্ডের আমরা চলে যাচ্ছি। এই দুটোই ট্রু হতে পারে, এটা ট্রান্সেন্ডেন্ট গ্রাউন্ডে চলে যাচ্ছি এবং এখানে আর রিপ্রেজেন্টেশনের গ্রাউন্ডে থাকছি না, এখানে কনসেপ্ট রিলেশন বুঝতে পারছি। এবং তাহলে কি দাঁড়াবে, যে যখন তিনি ওই মেটাফিজিক্স অফ মোরালস করবেন তখন ওখানে কনসেপ্ট টু কনসেপ্ট যাবেন, এক্সপিরিয়েন্সে আর যাবেন না। কারণ উনি আগেই বলে দিয়েছেন এক্সপিরিয়েন্স ডিলস উইথ ইজ, নট উইথ অট। এতক্ষণ আমরা ইজের ওয়ার্ল্ডে ছিলাম, এবার একটা লিপ নিলেন, এই লিপটা যদি একবার নিতে দাও কান্টকে, তাহলে উনি মেটাফিজিক্স করতে, মোরালস করতে শুরু করবেন অটের লেভেলে, যেখানে কনসেপ্ট টু কনসেপ্টে যাবে, সেখানে কিন্তু আর এক্সপিরিয়েন্স থাকবে না। আজকে এখানেই শেষ করছি, তোমরা অনেকক্ষণ বলেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। আমাদের এই সেকশনটা শেষ হয়ে গেল। আমরা চ্যাপ্টার 3-তে চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছি, মানে সেকেন্ড বুক অফ ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক, চ্যাপ্টার 3 দ্য আইডিয়াল অফ পিওর রিজন, এইটা নিয়ে আমরা এরপরে আলোচনা করব। যদি প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করছি। খুব সমস্যার জায়গায় জায়গাটা, কাজে একটু ভালো করে তোমরা যদি একটু বইটা খুলে পড়ো তাহলে দেখবে যে অনেক কিছু বুঝতে পারছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। পরের দিন যদি আমার ডাক্তার না পড়ে তাহলে আমি থাকবো।